আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ভিডিওতে আমরা দেখব আমাদের ইউটিউব চ্যানেল কেউ সাবস্ক্রাইব করছে কিনা। যদি সাবস্ক্রাইব করা থাকে তাহলে আমরা দিব 50,000 টাকা, নয় 1 লক্ষ টাকা। ভাই আপনার ফোনটা দেন তো। আমার ফোন কেন? ও আচ্ছা, বলছিলেন যে হ্যাঁ, সাবস্ক্রাইব করা আছে আমার চ্যানেল, ইউটিউব চ্যানেল। একটু দেখেন না, আপনি নিজেই সার্চ দিয়ে দেখেন। তবে আমি হতাশ, এরকম জানলে আমি আগে থেকে একটু ট্রাই করে দেখতাম আর কি। আসলে তানভীর ভাই আমার মুজাহির ভাই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করছে কিনা দেখা যাক। কিন্তু আমি শিওর সাবস্ক্রাইব করা নাই, কিন্তু সার্চে আছে, করা নাই, কিন্তু সার্চে আছে না, আমি একটু দেখে দিই দর্শকদের। সাবস্ক্রাইব করা নাই। আপনি এক কিন্তু লক্ষ টাকা দেখেন মিস ভাই, করলেন। ভাই যে প্রথমে সার্চে লেখা আছে, সার্চে ঠিক আছে কিন্তু আপনি সাবস্ক্রাইব করেন নাই। তা আপনি আমাকে আগে বলতেন, তাহলে আমি একটু সাবস্ক্রাইব করে আসতাম। তারপর কি অবস্থা, আপনার কেমন আছেন? এটাই মজা, এটাই আগে মজা থেকে না? বলা যাবে না এটাই। আচ্ছা ঠিক আছে, তারপর কি অবস্থা, আপনার কেমন আছেন? আসসালামু আলাইকুম, আপনাকেও স্বাগত আমাদের চট্টগ্রামে। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনাকে স্বাগত আমার বিনোদন আড্ডায়। এবং এই যে কোথায় আছি, পতেঙ্গা সি বিচে, আমাদের চট্টগ্রামের অন্যতম পর্যটন আইকনিক জায়গা, তাই তো? দর্শক, সময় টেলিভিশনের বিনোদন আড্ডায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তানভীর হাসান। এই মুহূর্তে আমি আছি পতেঙ্গা সি বিচে এবং আমার সঙ্গে উপস্থিত আছেন বাংলাদেশের এবং চট্টগ্রামের জনপ্রিয় একজন কন্টেন্ট ক্রিয়েটর মুজাহির ভাই। আজকে তার সঙ্গে আড্ডা দেবো, কথা বলবো। সঙ্গে থাকুন, আশা করি ভালো লাগবে। ব্যস্ততা কেমন যাচ্ছে বলেন? এখন ব্যস্ততা আসলে একটু আমার নামে অনেকে প্রতারণা করতেছে, তো এটা নিয়ে একটু ঝামেলার মধ্যে আছে। প্রতারককে কোথাও আপনি গেলে আমরা- বিব্রতকর অবস্থা। ভাই আমি আপনারা টাকা পাঠাইছি, 500 টাকা, 375 টাকা নিছেন ফর্ম ফিল আপ বাবদ। আমার তো 20,000 টাকা 50,000 টাকা দিলেন না। আমি কোথাও গেলেই খালি এটা বলে। এটা নিয়ে একটু বর্তমানে বিব্রতকর অবস্থায় আছি। তো কন্টেন্ট বানাতে একটু মানে চিন্তা ভাবনা করে বানাতে হচ্ছে। আগে আচ্ছা, যেরকম- এই যে প্রতারক যে বললেন না, যে যদি আমরা একেবারে শুরুতেই গভীরে চলে গেলাম, মানে 350 টাকায় ফর্ম পূরণ করতে হবে, ওই ফর্ম পূরণ করে কি হয়? আমি তো এমনি মানুষকে মানে হেল্প করার চেষ্টা করি, বা হ্যাঁ। কোনো একটা মাধ্যমে, গেমসের মাধ্যমে হোক, সাপোর্ট করার চেষ্টা করি একটা মানুষকে। একটা অ্যামাউন্ট দিই, 1 মাসের বেতন, 2 মাসের বেতন, 3 মাসের বেতন। তো এখন প্রতারকরা কি করছে, আমার নামে পেজ খুলে তারা বলতেছে, মুজাহির ভাই বলছে যে এই তা আপনাকে 50,000 টাকা দেওয়া হবে, এখানে ফর্ম ফিল আপ বাবদ অফিস খরচ একটা আছে 375 টাকা, 350 টাকা, এটা একটু আমাদের দিতে বিকাশ হবে। নাম্বারে পাঠান। আচ্ছা, পাঠাই এরপরে বন্ধ করে ফোন। অনেকে থেকে 5-10,000, 20,000 টাকা পর্যন্ত নিয়ে ফেলছে, অনেকেই দিয়েও ফেলছে। আচ্ছা, প্রতারকরা এত গরিব, 350 টাকা করে না নিলে আর বেশি নিবে, আমি হলে তার বেশি করে নিতাম। অনেকজন থেকে 20,000 টাকার বেশিও নিছে, 50,000 টাকাও নিছে। আচ্ছা ঠিক আছে, আসলে তো এখন এটা নিয়ে ব্যবস্থা কি করছেন? এই ধরনের তো- মানুষকে আপনি তো ভালোবেসেই তারা আসলে অনেকে করে ফেলে আর কি, ভুল করে ফেলে। তো এই প্রতারণার হাত থেকে রক্ষা করার জন্য কি করছেন? আমি মানে পুলিশের সাথে কথা বলতেছি এই বিষয়ে। আমি তো জিডি অনেক আগেই করে রাখছি, মানে আমার নামে। আর আমি প্রত্যেক মানে কিছুদিন পর পরে ভিডিও দিই যে আমার একমাত্র ফেসবুক পেজ এটা, এটা ছাড়া আমার অন্য কোনো পেজ নাই। কিন্তু মানুষ ওই ফেক পেজ ফলো করে, ফেক পেজে টাকা পাঠায়। কিন্তু এখন তো সলিউশন হয়ে গেছে, আপনার পেজ তো চেনার উপায় চলে এসেছে, রাইট? হ্যাঁ, এখন এই এটা বলে দেন তাহলে দর্শকদেরকে। আমার এখন বর্তমানে আজকের দিন থেকে হচ্ছে হ্যাঁ। আমার মোটামুটি ব্লু ভেরিফাই করা আমার পেজটা। আচ্ছা এটাই আমার একমাত্র পেজ। বর্তমানে হচ্ছে আজকের দিনে 6.8 মিলিয়ন ফলোয়ার। মুজাহির ভাই, আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আপনি বাংলাদেশে অনেক জনপ্রিয়, সেবা করছেন, মানুষের পাশে দাঁড়াচ্ছেন, কিন্তু এই মুজাহির ভাইয়ের যাত্রা আসলে কবে থেকে শুরু হয়েছে? কন্টেন্ট বানানোর যাত্রা শুরু আসলে সেই 2018 সাল, 18 সাল থেকে, যখন করোনার থেকে- অনেক আগে। এইচএসসি পরীক্ষা যেদিন থেকে আমার শেষ হয়েছে, আমি এইচএসসি 2018 বেঞ্চ। আচ্ছা, ওই দিনের পর থেকে, যেদিন আমার এসএসসি এক্সাম শেষ হয়েছে, ওই দিন থেকেই আমি মানে একদম পুরো দমে কন্টেন্ট ক্রিয়েশনে নেমে গেছি। মানে কিভাবে আসলে, মানে আপনাকে আগে থেকে প্ল্যান ছিল যে আমার পরীক্ষা শেষ হলে আমি কন্টেন্ট বানাবো? হ্যাঁ, এটা আগে থেকে প্ল্যান ছিল। আমি এসএসসি 16তে আমি এসএসসি দিলাম। এসএসসিতে আমার ভালো রেজাল্ট হলো। এরপরে আমি মানে ওই যে অপরাজিতা একটা সিমের একটা ইয়ে আছে, এসএসসির পরে আমি আচ্ছা, টেলিটকের ওকে, সিম কিনি। সিম, হ্যাঁ হ্যাঁ, অনেক ইন্টারনেট পাই ওখানে কম দামে। আচ্ছা আমার তো আইডি কার্ড তখন হয় নাই। আমার আম্মার আইডি কার্ড নিয়ে অনেকগুলো সিম কিনছি আমি। আমার আম্মার এখন 20টা সিম পুরো ফিল আপ। আচ্ছা তো ওনার বিভিন্ন একটা সিম চালাই, প্যাকেজগুলো বুক করে সিমটা বন্ধ করে দেয়, আচ্ছা আর একটা সিম নিয়ে ফেলি। মানে তখন অনলাইনের প্রতি, অনলাইন থেকে কীভাবে টাকা ইনকাম করতে হয়, কী কী মাধ্যম আছে, অনেকেই দেখলাম যে গ্রাফিক্স ডিজাইন করতেছে, অনেকেই ওয়েবসাইট বানাচ্ছে, অনেকেই ভিডিও বানিয়ে টাকা ইনকাম করতেছে। তা আমার কাছে মনে হলো যে ভিডিও আমি বানাতে পারবো। মানে আমি স্কুল লাইফে আমি অ্যাসেম্বলি করতাম, সোজা হো আরামে দাঁড়াও। আপনি করছেন তো? অবশ্যই স্কুল লাইফে করতে হয়েছে বাধ্য। জাতীয় সঙ্গীত অ্যাসেম্বলি করাতাম। ওখান থেকে মানে মানুষের সামনে, বিশাল বড় জনসমাগমের সাথে কথা বলার জন্য আমার একটা কনফিডেন্ট আছে আগে থেকে, আচ্ছা যে আমাকে যদি 1 লাখ মানুষের সামনে দাঁড় করা দেন, আমি কথা বলতে পারবো, আমার কোনো সমস্যা হবে না। কারণ ওই যে আমি অ্যাসেম্বলি করাতাম তখন থেকে একটা তার মানে যে এখানে একটা ব্যাপার আছে, যে অনেকে বলে না পিটি করে কি লাভ হয়, হ্যাঁ। সেটা হচ্ছে যে অনেক মানুষের সামনে কথা বলার একটা যোগ্যতা confidence। অর্জন করা, যে সেটার একটা প্রমাণ হচ্ছে মুজাহির ভাই। কন্টিনিউ। তো তখন থেকে মূলত আমি চিন্তা করলাম যে না, অনেকেই গ্রাফিক্স ডিজাইন করতেছে, অনেকেই ওয়েবসাইট বানাচ্ছে, তো অনেকে অনেকভাবে টাকা ইনকাম করতেছে অনলাইন থেকে। তো আমাদের যে পারিবারিক অবস্থা, ওখান থেকে উঠে আসার আসলে অনলাইন ছাড়া
আর কোনোভাবে দেখতেছি আমি মানে কোথাও চাকরি করে আমি যেটা করতে চাচ্ছি, যে স্টেজে যেতে চাচ্ছি, ওখানে আসলে চাকরি করে যাওয়া সম্ভব না। আচ্ছা, তা আমি এসএসসির পর থেকেই চিন্তা করলাম যে আমি অনলাইনে যে কোনো কিছু একটা করবো, এটা ভিডিও বানাতে পারি বা অন্য কিছু করতে পারি, যে কোনো কিছু করতে পারি। অনলাইনের প্রতি ঢুকে গেলাম, রাত দিন ভিডিও দেখা দেখতেছি ইউটিউবাররা তখন মানে তখন তো এত জনপ্রিয় হয় নাই, মানুষজন এত টাকা উঠতি কামায় তখন নাই। সবাই তখন ফেসবুক থেকে টাকাও আসতো না, হ্যাঁ, monetization শুধু চালু ইউটিউব হয়। থেকে ছিল। ইউটিউবে ভিডিও দেখতাম রাত দিন 12টা 1টা রাতের, মানে ভিডিও দেখতে দেখতে মূলত নিজের মধ্যে একটা কনফিডেন্স চলে আসছে, আমি তাহলে পারবো, আমি ভিডিও বানাতে পারবো। তখন থেকে এইচএসসি পরীক্ষা দেওয়ার শেষে মূলত আমি একদম কন্টেন্ট ক্রিয়েশন লাইফে একেবারে মানে চাপিয়ে পড়ি যে আমাকে কিছু একটা করতেই হবে এখানে। বাংলাদেশে তো অনেক ধরনের কন্টেন্ট ক্রিয়েটর আছে, যেমন রাফসানদার ছোট ভাই হচ্ছে ফুড ব্লগিং করে, আমি যদি নাদির অন দ্য গো দেখি ট্রাভেলিং ব্লগিং করে। আপনার কন্টেন্টের কনসেপ্টটা কিন্তু ভিন্ন, আপনাকে এই ধরনের কন্টেন্ট বানাতে হবে। এই কনসেপ্টগুলো আসলে আপনি কিভাবে আবিষ্কার করেছেন? আমি প্রথম থেকে যদি বলি, আমি প্রথমে চিন্তা করলাম যে আমাদের চট্টগ্রামে তখন এই যে ঘুরে ঘুরে নিউজগুলো করা, আচ্ছা, মানে এটা এই জায়গায় এই দুর্ঘটনা হচ্ছে, এই জায়গায় লাইভ এই নিউজগুলো দুর্ঘটনা দেখানো হচ্ছে। টাইপ হ্যাঁ, এগুলো আমি তুলে ধরার চেষ্টা করতে থাকলাম শুরুর দিকে। হ্যাঁ, শুরুর দিকে, একদম আচ্ছা। শুরুর দিকে। এটা দিয়ে 1 বছর করতেছি, 2 বছর করতেছি, কোনোভাবে মানে ভিউজ হচ্ছে না, আচ্ছা। কিছু হচ্ছে না। মানে আমার তো টার্গেট আছে এখানে কিছু একটা করবোই। ওইটা আসলে বিভিন্ন জায়গায় যাচ্ছি, নিউজ করতেছি, বা নিউজ বলতে তো এরকম অফিসিয়াল নিউজ না, Unofficial, মানে রাস্তা একটা ভাঙা, অনলাইন নিউজ, রাস্তা একটা ভাঙা, ফিলার একটা হচ্ছে বাঁকা হয়ে আছে, এটা সোজা করলে ভালো হবে, কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে একটা ভিডিও বানাতাম। এরকম করে ধরেন যে কোচিং সেন্টারের অনেকগুলা ব্যানার, অনেকগুলা পোস্টার লাগাইছে, দেওয়ালটা বিশ্রী করে ফেলছে, এইটা আমি একটা তুলে ধরতাম যে এটা কোচিং সেন্টার, পড়াশোনা করাচ্ছে ওনারা, কিন্তু আসলে বাট এখানে পরিবেশটা নোংরা করে ফেলছে একটা পোস্টার মেরে। ওগুলো তুলে ধরতাম আর কি। কোনোভাবে মানুষ মানে ভিউ হচ্ছে না, মানুষ দেখতেছে না, মানে কাজ করে মজা পাচ্ছিলাম না। পরে হঠাৎ করে একদিন আমার একটা ছোট ভাইকে আমি একটা কিস্তিতে ল্যাপটপ কিনে দিলাম, একটা ব্র্যান্ড থেকে কিস্তিতে ল্যাপটপ কিনে দিলাম। আচ্ছা, ওই দোকান থেকে হচ্ছে আবার আমাদের ঘরে হচ্ছে ওই ফ্রিজ কিনছিল কিস্তিতে, যার কারণে ওই দোকানের সাথে একটা সখ্যতা গড়ে ওঠে। তো ওই সখ্যতার খাতিরে আমি তাকে একটা, আমার ছোট ভাইকে, কাছের ছোট ভাই, কিস্তিতে ল্যাপটপ কিনে দিলাম। ওইটা আমি একটা ভিডিও করে যে কিভাবে আপনি কিস্তিতে ল্যাপটপ কিনবেন, ওইটা আমি ভিডিও করে আমার চ্যানেলে আপলোড করি। মানুষ দেখি যে ওইটা দেখছে ভাই, প্রচুর দেখছে, র্যাঙ্ক করে গেছে, মানে ওয়াচ টাইম ফিল আপ হয়ে গেছে, মানে মানে এক ভিডিওতে মনিটাইজেশনের সবকিছু পূরণ হয়ে গেছে। পূরণ হয়ে গেছে। হ্যাঁ, তা আমি এটা দেখে অবাক। তো তখন আবার ঢাকায় অনেকজনে আপনার ওই জনের ভিডিওগুলো করতো, যে মার্কেটিংয়ের ভিডিও, ইউজ বাইক আপনি কোথায় কম দামে পাবেন, তারপরে ইউজ ক্যামেরা কোথায় কম দামে পাবেন, কোথায় আপনি প্রাইভেট কার কোথায় আপনি হচ্ছে কম দামে পাবেন, কাদের কাছে পাবেন, ওগুলোর দাম কত। তা আমি চিন্তা করলাম যে তাহলে এই জিনিসগুলো আমি তুলে ধরি। ইউজ ল্যাপটপ দুবাই থেকে আসে, এগুলো কোথায় পাওয়া যায়, দোকানগুলো কোথায়, দাম কেমন হয়ে থাকে, এগুলো আমি তুলে ধরতে লাগলাম। ওইখান থেকে মূলত মোজাহের ভাইয়ের যাত্রা শুরু। তখন আমার চ্যানেলের নাম মোজাহের ভাই ছিল না, কি ছিল তখন? এক্সেলেন্ট ব্লগ। শুরুতে ছিল এক্সিলেন্ট ব্লগ, এখন হয়েছেন মোজাহের ভাই। তাহলে এই মোজাহের ভাই কবে থেকে এসেছে? মোজাহের ভাই আর অনেক পরে। সেটা তাহলে সেই গল্পটা তো আমার শোনা উচিত। হ্যাঁ, মাঝখানে আমার আবার পুলিশের চাকরি হয়ে গেছিল। ও, আমি কিন্তু পুলিশ থেকে ইউটিউবার, আপনি জানেন না? এটা জানি না, এটা এখন জানলাম আমি। আচ্ছা, আমি পুলিশে জয়েন দিয়েছিলাম 18-তে। আচ্ছা, মানে এইচএসসি পরপরই? হ্যাঁ, এইচএসসির পরে। হ্যাঁ। তো পুলিশ থেকে আমি মূলত ইউটিউবার। তো আমি পুলিশে জয়েন দেওয়ার মানে জয়েন বলতে কি, ওইটা হচ্ছে আমার সব পরীক্ষায় আমি উত্তীর্ণ হয়েছি। আচ্ছা, শেষে গিয়ে আমার ভেরিফিকেশন আসলো, ভেরিফিকেশন গিয়ে দেখে যে ওইটা আমার নানা বাড়ি। আচ্ছা, আমার দাদা বাড়ি। মানে স্থায়ী নিবাস। হ্যাঁ, যেটাকে বলে, ওখানে একটু হ্যাঁ। ঝামেলা হয়ে গেছে। পরে বলে আমাদের মেম্বার চেয়ারম্যান ওদেরকে নিয়ে থানায় গেলাম, কোনোভাবে অ্যাপ্রুভ করতেছে না। এটাকে সরকারের নাকি নিয়ম যে সরকারি চাকরি করতে হলে আপনাকে দাদার বাড়িতে ভোটার হতে হবে, ওই এলাকায় থাকতে হবে। তখন আর তো অনেক হতাশ, মানে ওই রাতটা আমার জীবনের সবচেয়ে কষ্টের একটা রাত ছিল, যে আমি পুলিশ হতে পারি নাই। পুলিশের চাকরিটা পুলিশের miss হয়ে dress গেল। আমার বাহিনীর প্রতি একটা যোগ ছিল, সেনাবাহিনী বলেন, নৌবাহিনী বলেন, পুলিশ বলেন, বাহিনীর প্রতি একটা যোগ ছিল। তো হতাশার মধ্যে ছিলাম একেবারে। আচ্ছা, তাহলে মোজাহের ভাই প্রসঙ্গ আসবে, কিন্তু এই যে আপনি তো অনেক মানুষের স্বপ্ন পূরণ করেছেন, যে নিজের স্বপ্ন ভঙ্গের অনুভূতি কেমন ছিল? এটা ওই রাত আমি ঘুমাই নাই, মানে পুলিশ হয়ে যাচ্ছিলাম, আমি কাউকে কোনো প্রকার লেনদেন, ঘুষের লেনদেন কিছুই করি নাই। আমার এত ইজিলি চাকরি হয়ে যাবে আমি কল্পনাই করি নাই। আমি কারোর সাথে লবিং করি নাই, কিচ্ছু করি নাই। 18-তে যারা ঢুকছে তারা হয়তো জানে। আমার ওইটা অনেক কষ্টের একটা রাত ছিল, আমি ওই রাত সারা রাত ঘুমাইতে পারি নাই। কান্না তখন আবার আমি করছিলেন? চাকরি করতাম। কান্না বলতে একটা পুরুষ যেরকম হতাশায় থাকে, রাতের বেলা ঘুম হয় নাই, মানে
কষ্টের একটা রাত ছিল এটা, যে আমি স্বাভাবিক কি এটা হারাই ফেললাম। হ্যাঁ, পুলিশের চাকরি, সরকারি চাকরি, সরকারি উইদাউট চাকরি। এনি ঘুষ, যেখানে সবাই শুধু বলে যে ঘুষ ছাড়া নাকি সরকারি চাকরি হয় না, তাই তো? এটা আমার ক্ষেত্রে ভুল মনে হয়েছে আমার কাছে। হ্যাঁ, এবং আমি সব পরীক্ষায় পাশ করছি, শুধুমাত্র ওই না, এটা নিয়ে আমিও বলি, রিসেন্টলি আমার একটা ফোন চুরি যাওয়া ফোন উদ্ধার হয়েছে উইদাউট কোনো কিছু ছাড়া। আমি জাস্ট জিডি করেছি, 8.5 মাস পর পুলিশ আমাকে ফোন দিয়ে বলতেছে যে ফোনটা উদ্ধার হয়েছে, আমার পকেটে এখানে আছে, ফোনটা নিয়ে যান। তখন আমিও খুব অবাক হয়েছি, মানে সারা বছরের জীবনে কি শুনে আসলাম আর পুলিশ থেকে আমি কি পেলাম। সো পুলিশ ভালো কাজ করে। হ্যাঁ, সোজা কথা আসলেই হচ্ছে ভালো কাজ করে। এটা ওকে। সো এক্সিলেন্ট বয় থেকে এবার মোজাহির ভাই কবে হলেন, কিভাবে হলেন? এক্সেলেন্ট ব্লগ হচ্ছে, ও, excellent blog ছিল। হ্যাঁ, এক্সেলেন্ট blog। ব্লগ। আমি ওখানে কি করতাম, ইউজ বাইক, আপনার ইউজড কার, মানে ওই যে যেগুলো আমাদের মানে দৈনন্দিন জীবনে ব্যবহৃত যেগুলো দরকার জিনিসপত্র হয়, যেগুলো পাওয়া যায়। কোথায় পাওয়া যায়, কোথায় কত দামে পাবেন। আমি যদি একটা চ্যানেলে আপলোড করি, তাহলে আপনি ইনফরমেশনটা পাচ্ছেন যে চট্টগ্রামে কোথায় কি কি আছে কম দামের মধ্যে, কোথা থেকে ক্যামেরা কিনবেন, কোথা থেকে মাইক্রোফোন কিনবেন, কোথা থেকে গাড়ি কিনবেন। এই ধরনের ভিডিওগুলো করতে থাকলে আমার ভালো ইনকাম করতে থাকলো। আমি বাইকটা কিনে ফেলছি, বাহ, অনেক ভালো সময় যাচ্ছে, Okay. মাসে প্রায় তখন লক্ষ টাকার উপরে ইনকাম। মানে 18-19 সালে, 18-19 না, আমি তো মূলত মনিটাইজেশন পাইছি হচ্ছে করোনার সময়। 20 সালে, 18 পর থেকে কন্টেন্ট বানাচ্ছি, কিন্তু সব কিন্তু টাকা প্রথম আসলে 20 সাল 3-4 থেকে। বছর তো 20 সাল থেকে, করোনার পর থেকে মূলত আমি ওই যে অ্যাডসেন্সের লেটার আছে না, হ্যাঁ হ্যাঁ, অ্যাডসেন্সের লেটারটা পাইছি। 4 মাস $100 হয়েছিল। আচ্ছা, 4 মাসে তো অনেক $100, টাকা। 4 মাস $100, এক মাস $100 জন্য আমার 4 মাস। আপনি জানেন ভালো অনেকে লাগছে। আছে 1 বছরে $100 হয় না ইনকাম। হ্যাঁ, সেটা তো হয়। তো সেখানে আপনি 4 মাসে তখন এখন করোনার সময় তো, তখন একটা অনলাইনের একটা ইয়া ছিল, সবাই ভিডিও বাসায় দেখে। বসে মোবাইলে ভিডিও দেখতো। হ্যাঁ, সবাই বাসায় বসে ভিডিও দেখে। তখন মানে ইউটিউবের গ্রোথটা আসছে আমার মনে হয় এই করোনার পর থেকে। অনেকগুলো মানুষ অনলাইনে ঢুকে গেছে, যে কোনোদিন ফোন টিপাটিপি করে নাই, সেও বাসায় বসে বসে ফোন টিপতেছে। তো তখন একটা আমার মানে করোনার পর থেকে আমার ইনকামটা শুরু হলো। তো ভালো ইনকাম করতেছে, কিন্তু আমি আসলে ইউজ বাইক, ইউজ কার, চট্টগ্রামে ভিডিও করতেছি, চট্টগ্রামের মানুষ দেখতেছে, বাট চট্টগ্রামের বাইরের কোনো মানুষ দেখতেছে না। আমার টাকা ইনকাম হচ্ছে, আমি ভালো চলতেছি, ভালো ইয়া হচ্ছে, কিন্তু আমি আসলে কোনোভাবে ভালো লাগতেছে না আমার কাজটা, বোরিং হয়ে গেছে আমার কাজে। আমি পাশাপাশি মানে চিন্তা করলাম যে 64 জেলার মানুষ দেখবে, বা কলকাতা থেকে বা বাংলা ভাষাভাষী সবাই দেখবে, এরকম কি কন্টেন্ট বানানো যায়। রাস্তায় যে অনিয়মগুলো হয়, কেউ রং সাইডে ঢুকে যায়, কেউ ট্রাফিক সিগন্যাল মানে না, এগুলো ময়লা আবর্জনা একসাথে মানে ফেলে, এখানে যে টুরিস্ট এলাকা দেখবেন আপনি সামনে গেলে, হ্যাঁ হ্যাঁ, ময়লা আবর্জনা ফেলছে। আমরা চাইলে তো পরিষ্কার রাখতে পারি, পরিষ্কার রাখি না, কারণ আরেকজন রাখতেছে না, আরেকজন রাখতেছে না বেঁধে আমিও রাখতেছি না, ময়লা ফেলে দিই। এগুলো বিষয় তুলে ধরলাম। রাস্তা দখল হয়ে যাচ্ছে, রাস্তার পারে রঙের দোকান বসায় দখল হয়ে গেছে, এগুলো নিয়ে কথা বলা শুরু করলাম। দেখলাম যে 64 জেলার মানুষই আমার ভিডিও দেখতেছে, হিউজ একটা অডিয়েন্স আসলো। তো এক্সেলেন্ট ব্লগ থেকে শিফট করে আমি কোথায় গেলাম, ওই যে প্রতিবাদীমূলক বা ভিডিওগুলো ভিডিওগুলো, ওগুলো আমি মুজাহির ভাই নামে একটা পেজ খুলে, জাস্ট এমনি মুজাহির ভাই নামটা ওইটা এমনি দেওয়া, আমি আপনার পুরো নাম কি, অরিজিনাল নাম কি? মুজাহির ইসলাম। আচ্ছা, ওই মোজাহির ইসলাম থেকে মোজাহির ভাই, ওখান থেকে নতুন পেজ খোলা হলো। আজকে আপনি ভাই লিখতে দেখবেন তো অনেকগুলো ফেসবুক পেজ, হ্যাঁ। আগে এতগুলো ছিল কিনা আমি জানি না, কাউকে আমি অসম্মান করতেছি না, বাট আপনি দেখবেন যে এখন ম্যাক্সিমাম অনেক পেজের নাম হচ্ছে অমুক ভাই, তমুক ভাই। অমুক ভাই, মানে শেষে ভাইটা লাগাই দিছে। কিন্তু আমি ওটা লাগাইছিলাম তখন, আমার পেজটা সম্ভবত 2018 না 2021-এর দিকে করা। তো ওই আগের ওই যেটা অ্যাক্সিডেন্ট ব্লগ ছিল, ওইটা কোথায় গেল? ওইটা হচ্ছে কোনো কারণে আমার ভালো লাগতেছিল কাজটা, তো ওই চ্যানেলটা একসময় আমি ডিসকন্টিনিউ করে দিই, আর ওইটা এখন আপলোড করি। ইউজ করা হচ্ছে না। হ্যাঁ, use করা আপনার মোস্ট ফেমাস ভিউড কন্টেন্ট কোনটা ছিল, যেটা মানুষ সবচেয়ে বেশি দেখেছে? আমি মানুষের মনে জায়গা নিছি হচ্ছে মূলত ফেসবুক থেকে এক মাসে কত ডলার ইনকাম করলাম, এরকম আমি একটা ভিডিও করছিলাম। মানুষ আমার যে পরিমাণ গাইড লাইছে, কেন? ভিউজ হয়েছে প্রচুর পরিমাণে, ভিউজ হয়েছে প্রায় 20 মিলিয়নের উপরে, ওই ভিডিওটা 26 মিলিয়ন মতো। মানে গালি দিয়ে দিয়ে ভিউ বানাই দিছে। হ্যাঁ, মানুষ বিশ্বাস করে না তখন, হ্যাঁ। এই যে ফেসবুক থেকে টাকা ইনকাম করা, এটা মানুষ বিশ্বাস করে না। কিন্তু আমি যে কত ডলার ইনকাম করছি ফেসবুক থেকে, কত তারিখ পেমেন্ট ঢুকছে ইউটিউবে, তো ইউটিউবের টাকা ব্যাংকে কত তারিখ ঢুকছে, কত ডলার ঢুকছে, ডলার রেট কত, সব ভেঙে ভেঙে আমি দেখাই দিচ্ছি। কত ওই কন্টেন্টে কত টাকা দেখিয়েছিলেন, যে কত টাকা? 40,000 টাকা ওই মাসে আমার ইনকাম হয়েছিল, 40,000 টাকা মতোই আমি দেখাইছি যে আমি 40,000 টাকা এই মাস থেকে পাইছি। এখন একটা কঠিন প্রশ্ন করি, হ্যাঁ। এই আপনার এত বছরের ক্যারিয়ারে এক মাসে সবচেয়ে বেশি কত টাকা কামিয়েছেন বলেন তো আজকে স্ক্রিনের সামনে? এক মাসে হ্যাঁ, সত্য কথা এটা, বলবেন। হ্যাঁ এটা বলতে পারি। এখন আমি যদি বলি যে আমি 20 লাখ 30 লাখ টাকা এক মাসে ইনকাম করছি, কিন্তু প্রত্যেক মাসে তো মানুষ ধরে নেয় যে এর প্রতি মাসে 20-30 লাখ টাকা ইনকাম, না, কিন্তু সেটা মানুষ এটা মানে ইয়া করে না যে আমি এক মাসে 20-30 লাখ করলাম, আর এক মাসে আমার 1 লাখও হয়, আর এক মাসে আমার 50,000ও হয়, আবার মনিটাইজেশন না থাকলে 1 টাকা আসে না। 1 টাকাও আসে না। আবার যখন পেজ চলে যায় বা কোনো সমস্যা হয়, তখন 1 টাকাও আসে না। এখন কি আমি কি উত্তরটা পাবো?
কোনটা? মানে এক মাসে আপনার সর্বোচ্চ এক মাসে কত টাকা এসেছিল? আপনি একটু দর্শকদেরকে বলেন হ্যাঁ। টাকার জন্য কেউ যাতে কন্টেন্ট না বানায়। আমার কথা শুনে আমি বলবো, বলতেছি। কিন্তু আপনি একটু দর্শকদেরকে বলে দেন যে আমার অ্যামাউন্টটা শুনে কেউ যেন ভিডিও বানাতে না আসে। যদি অ্যামাউন্টটা শুনে ভিডিও বানাতে আসে, সে 2 মাস 4 মাস 1 বছর 2 বছর পরে গিয়ে হতাশায় গিয়ে আমার গালাগালি করবে। না, এখন একটা ব্যাপার আছে, আমি একটু বলে দিই। সেটা হচ্ছে যে কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে তো সবাই সফলতা অর্জন করবে না। সবার পক্ষে মোজাহির ভাই হওয়া সম্ভব না, সবার পক্ষে সালমান মুক্তাদির হওয়া সম্ভব না, আয়মান সাদিক হওয়া সম্ভব না। এগুলো সব একজনই হয়। সে যদি ট্রাই করে, তাদের মধ্যে হয়তো বা 10 জন থেকে একজন ক্লিক করে ফেলে, দ্যাটস ইট, তাই তো? কিন্তু আপনি আমার অ্যামাউন্টটা শুনে কেউ যাতে না আসে, এটা আপনি মানে একটু তাহলে বলে দেন। মোজাহির ভাইয়ের অ্যামাউন্ট শুনে কেউ কন্টেন্ট ক্রিয়েটর হবেন না, সংবিধিবদ্ধ সতর্কীকরণ। হ্যাঁ, এবার যদি আপনার ভিডিও বানাতে ভালো লাগে, ওয়েলকাম, হ্যাঁ, আসেন, অনেক সুযোগ আছে। আরেকটাও আছে, কেউ দয়া করে আউল ফাউল কন্টেন্ট বানায় না প্লিজ, ফেসবুকটা একদম ভাগার হয়ে থাকে, ঠিক না? এটা একটু অনুরোধ করে দিই। এটাও হ্যাঁ, তো বলেন। অবশ্যই। তো $29,000 মনে হয়, বাংলায় কয় টাকা হয়? 36 লাখ টাকা মতো। 36 লাখ টাকা। এই কথা শুনলে তো পোলাপান বলবে যে ভাই চল কালকে থেকে কন্টেন্ট মানে কালকে থেকে আমাদের নতুন কন্টেন্ট মানে শুরু হয়ে যাবে। এটাই হাইস্ট আর্নিং। আচ্ছা, আলহামদুলিল্লাহ, অনেক টাকা। আচ্ছা, এই টাকার প্রসঙ্গ, টাকা খরচ প্রসঙ্গেও আসবো। এখন আমার প্রশ্ন হচ্ছে, এই যে রিসেন্টলি আপনি একটা সিরিজ শুরু করেছেন, 5টা কন্টেন্ট দিয়েছেন, 5টা কন্টেন্ট থেকে মানে পার কন্টেন্ট যত টাকা আসবে সেই টাকাটা সেই পরিবারকে দিবেন, এরকম কিছু একটা কন্টেন্ট। হ্যাঁ, হ্যাঁ। কিন্তু আনফর্চুনেটলি আমি দেখলাম যে ওই কন্টেন্টগুলোর ভিউ কম। 1 লাখ মতো ভিউ হচ্ছে। হ্যাঁ, আবার কিছুতে 36,000 46,000 আসছে। তো এখন ওগুলাতে কয় টাকা এসেছে আর এদেরকে এই কয় টাকা দিবেন? মানে আমি আসলে কিছুই বুঝতেছি না। ওদের প্রথম যে পরিবারটা, হ্যাঁ, আমার টার্গেট ছিল হচ্ছে, আমার তো মোটামুটি মানুষ দেখে ভিডিও, তো আমি চাচ্ছিলাম যে টাকাটা ইনকাম হবে ভিডিও থেকে ওইটা ওই পরিবারকে দেওয়া। প্রথম পরিবারকে আমার 2,60,000 টাকা দিতে হবে, দ্বিতীয় পরিবারকে মনে হয় 1 লাখ টাকা দিতে হবে দোকানের জন্য, আর তৃতীয় পরিবারকে হচ্ছে একটা চাকমা পরিবারকে প্রায় ঘর ঠিক করার জন্য এবং হচ্ছে তাদের বাচ্চার পড়াশোনার জন্য প্রায় 80-90 হাজার টাকা মতো দিতে হবে। অনেক লাখ টাকা প্রায় ব্যাপার। 5টা কন্টেন্ট আমার মনে হয় প্রায় 5 লাখ টাকা মতো আমার খরচ আছে। খরচ আছে আর কি। তো এখন কয় টাকা উঠেছে? এখন প্রথম ভিডিও থেকে ইনকাম হয়েছে মাত্র 6,000-7,000 টাকা, 6,000 টাকা মনে হয়। ওটাতে 2,60,000 টাকা খরচ। না, 2,60,000 টাকা আমাকে দিতে হবে। আপনার 6,000 টাকা যদি উঠে, তাহলে 2,60,000 থেকে 6,000 টাকা গেলে হয় 2,54,000 টাকা তো বাকি রয়ে গেল। এখন সেটা কি করবো আমি এখনো নিজেই জানি না। সেটা দর্শকদেরকে হয়তো আমার ভিডিও দেখার জন্য হয়তো অপেক্ষা করতে হবে। না, ইনশাল্লাহ আল্লাহ যেহেতু ভালো কাজ করার সময় মাঝে মধ্যে বিপদ আপদ দেয়, একটু টেস্ট করে দেখে ইমান কেমন মজবুত আছে আর কি। দেখা যাক কি হয় এটা। আচ্ছা, এই যে কন্টেন্টের শুরুতে বললেন যে আপনার কন্টেন্টের শুরু দিকে ভিউ হচ্ছিল না, এখন তো অনেক কন্টেন্টের ভিউ হয়। আর তার মধ্যে যখন হঠাৎ কন্টেন্টের ভিউ হয় না, তখন মাথা খারাপ হয়ে যায় না? মানুষ দেখতেছে না কেন? ফেসবুকের কন্টেন্ট এরকমই হয় আসলে, একটা 10 মিলিয়ন যাবে, একটা 2 মিলিয়ন যাবে, এটা হতাশ হওয়ার কিছু নাই। কথা হচ্ছে পরবর্তী কন্টেন্টটা আমাকে বানাইতে হবে। আমি যখন একটা কন্টেন্ট আপলোড করে ফেলবো, ওইটা কত ভিউ হচ্ছে আমার দেখার দরকার নাই। যদি ওটা কোয়ালিটি ড্রপ হয়, যদি কোনো কারণে হচ্ছে এটা কোয়ালিটি ভালো হয় নাই, একটু ঝাপসা দেখা যাচ্ছে, ক্যামেরা ধরাটা ঠিক হয় নাই, ওইটা আমি ডিলিট করে দিব। ওইটা কন্টেন্ট আপলোড করার পরে আমার আর দেখার দরকার নাই যেটা কত ভিউ হলো, কত ডলার ইনকাম হলো। আমার আপলোড করার পর্যন্তই আমার কাজ, এরপর আমি অন্য কন্টেন্টে চলে যাবো। এটা তো কত ভিউ হয়েছে এটা বিষয় না। বুঝছি, আই মিন হচ্ছে আসলে ভিউটা ফ্যাক্ট না, অনেকে ভাবে যে ভিউয়ের জন্য বানায়, আপনি ব্যাপারটা যখন তেমন না। কন্টেন্ট আপলোড করে দিবেন তখন শেষ। ওটা কত ভিউ হচ্ছে ওটা শেষ, আপনার কাজ আপনি দেখে শান্তি পাচ্ছেন। এটাই ভিউ দর্শকরা করবে, দর্শকরা শেয়ার করবে, দর্শকরা লাইক করবে, সব দর্শকদের কাজ, ওটা আপনার কাজ না। এখন আপনি যখন অনেক জায়গায় যান, এই যে আমি এখানে যখন আসছিলাম আপনাকে দেখে অনেকে বলতেছিল যে আমার আইডির নাম এমডি রানা, আমার আইডির নাম এমডি রাহাত সামথিং কিছু একটা, এই কথা কেন বলে ওঠে? আমি একবার ভোলাতে গেছি, দ্বীপজেলা ভোলা গেছে। হ্যাঁ হ্যাঁ, আমার দাদা বাড়ি। গিয়ে একটা সিকিউরিটি গার্ড, সে মনে হয় মাসিক সিকিউরিটি গার্ডের এটিএম বুথে সিকিউরিটি গার্ডের বেতন কিন্তু খুবই কম, 8,000 টাকা। 8,000 টাকা মতো। তো আমি গিয়ে উনি ফোন টিপতেছে, আমি গেছি কিন্তু আমার টাকা তোলার জন্য, আমার কাজে অন্য কন্টেন্টের কাজে টাকা তোলার জন্য। গিয়ে টাকা তুলে নিয়ে আসলাম। আমার মাস্ক পরা ছিল, শীতের সময় গেছিলাম তো। হ্যাঁ, ওখানে হচ্ছে আমি একদম ক্যাপ থেকে শুরু করে আপনার রুমাল থেকে শুরু করে আমাকে চিনতে পারে নাই। বসে বসে দেখি আমার ভিডিও দেখতেছে মোজাহির ভাই। আমি কোনো একটা প্যান গাড়ির সবজি কিনতেছি, সবজি কিনে মানুষকে দিয়ে দিচ্ছি। আচ্ছা, কন্টেন্ট দেখতেছে। তো আমার ক্যামেরা মাইক কিন্তু আমার সবসময় থাকে আইফোন, একটা মাইক সব ভিডিও করার জন্য। এই দুইটাই হচ্ছে আপনার মানে অলওয়েজ থাকে আপনার হ্যাঁ, সঙ্গে। একটা আইফোন, একটা হচ্ছে মাইক। তা আমি আমার বন্ধুকে বললাম যে আমি টাকা তুলে নিয়ে আসছি। টাকা তুলে নিয়ে এসে আমার বন্ধুকে বললাম যে ও আমার ভিডিও দেখতেছে, এখন কি করা যায়। তো আমি ভাবতে একটা কন্টেন্ট পাইলাম যে ও যদি আমার ভিডিও দেখতেছে, ঠিক আছে, আমার যদি ফেসবুক পেজটা ফলো করা থাকে, ওকে আমি 1 মাসের বেতন দিব। এসে গাড়িতে এসে বাইকে এসে জাস্ট ব্যাগ থেকে মাইক্রোফোনটা বের করে আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমরা চলে আসলাম ভোলাতে। দেখি উনি আমার ভিডিও দেখতেছে, আমি যখন টাকা তুলতে গেছিলাম উনি আমার ভিডিও দেখতেছে,
এখন আমরা গিয়ে দেখবো যে সে আসলে আমার ভিডিও দেখতেছে ঠিক আছে, কিন্তু আমার ফেসবুক পেজটা ফলো করছে কিনা। যদি ফলো করা থাকে তাহলে আমি তাকে দেবো 1 মাসের বেতন। আচ্ছা, গিয়ে দেখি, তার ফোনটা নিয়ে গিয়ে দেখি যে সে আমার ভিডিও দেখতেছে আসলেই। সে আমাকে দেখে একটু হতভম্ব কি এটা কি ফোনটা নিয়ে চেক করলাম যে মুজাহিদ ভাই ফেসবুক পেজ ফলো করা আছে। তখন আমার ফলোয়ার প্রায় 4-5 মিলিয়ন মনে হয়। হ্যাঁ, তো ফলো করা আছে, তো আমি তাকে দিয়ে দিলাম 1 মাসের বেতন। এরপর থেকে আমার যেখানেই দেখে ভাই ফেসবুক পেজ ফলো করা আছে, ভাই সাবস্ক্রাইব করা আছে, ভাই টাকা দেন। এখন মানে ওনারা হচ্ছে যদি বলার পরে ফলো করা দেখলে যদি আর কি মনে করে টাকাটা পাওয়া যায়, তাই তো? এটাই এখন যেখানে ভাই সাবস্ক্রাইব করা আছে, ভাই দেখবেন না, তা আমি একটু হাসি। ভাই আমি যদি সবসময় দিই 24 ঘন্টায় দিই, তাহলে তো আমার বাংলাদেশ ব্যাংক থেকে ডাউনলোড করতে হবে টাকা, এছাড়া তো হবে না। ছাপাতে হবে, এছাড়া আচ্ছা হবে না। ঠিক আছে, ওকে। এই যে এত আপনি তো অনেক জেলায় ঘুরেছেন, অনেক কাজ করেছেন, হাসি খুশি একটা মানুষ, এবার একটু ইমোশনাল একটু পাল্টে যায়। এত কাজের মধ্যে এমন কিছু কি আছে নাকি শেয়ার করার মতো, যেটা আসলে আপনাকে আবেগ বিবেক বলুন বা ইমোশনাল করেছিল, শেয়ার করার মতো এমন কিছু আছে? শেয়ার করার মতো হচ্ছে এই আমার ফেসবুক পেজের প্রবলেমটা নিয়ে আমি অনেক ভুক্তভোগী, ওইটা নিয়ে আমি খুব কষ্ট পাই, প্রতারিত হয়েছেন। হ্যাঁ, আমি প্রথম কথা হচ্ছে আমি আমার কোনো ভিডিওতে যদি আমি এখানে স্টেটমেন্ট দিয়ে রাখতেছি, কোনো ভিডিওতে যদি আমার ভিডিওতে যদি মহিলা মানুষ আসে, এটা আমার থিওরি, আপনার বা আমি অন্য কাউকে অ্যাটাক করতেছি না, এটা আমার থিওরি। আমি চেষ্টা করি যে কোনো মহিলা মানুষকে আমার ভিডিওতে না রাখতে, এটা আমার থিওরি, আবার বলতেছি, কিন্তু কেউ মাইন্ড করেন না। না এটা যার যার আমার ব্যক্তিগত পলিসি। আমি কোনো অশ্লীল কোনো কিছু করার চেষ্টা কোনোভাবেই করি না, মানে অ্যাভয়েড করার চেষ্টা করি। আর মানে আরেকজনের ক্ষতি করব এরকম কন্টেন্ট বা এরকম কোনো স্পন্সর এটা না করার চেষ্টা করি। দুইটা, একটা হচ্ছে অশ্লীল কোনো কিছু মহিলা মানুষ নিয়ে বা এরকম কোনো একটা কিছু, আরেকটা হচ্ছে আপনার মানুষের ক্ষতি হবে, মানে আমি আরেকজনের উপকার করতে না পারি, অন্তত ক্ষতিটা করব না। তো এই ধরনের কন্টেন্ট বানিয়ে আমি যখন একটু জনপ্রিয়তা পাচ্ছি বা কাজ করতেছি, তখন আমার মাঝে স্ট্রাইক, কপিরাইট স্ট্রাইক। হ্যাঁ, পেয়েছে। আচ্ছা, প্রায় 3 মাস মতো কাজ, 2-3 মাস মতো ও বলতেছে ওকে টাকা দিতে হবে, মানে প্রায় কপিরাইট স্ট্রাইক মেরে আপনার থেকে টাকা চাইছে কত টাকা? 50-60 হাজার টাকা মতো চাইছে প্রায়। হ্যাঁ, পরে তো পরে আর কি ওটা মনে হয় 20,000 টাকায় মনে হয় কার সাথে একজনের সাথে চুক্তি করে দুইটার মধ্যে মনে হয় একটা তুলছিলাম, আরেকটা থেকে গেছিল, ওইটা আবার 12 মাস কি 13 মাস পরে ওটা চলে গেছে। 12 মাস প্রায় পরে 3 যায়। মাস পর্যন্ত আমার ইনকাম বন্ধ ছিল, মানে আমার কাজ বন্ধ ছিল। কারা মেরেছিল কপিরাইট, কেন মেরেছিল? এটা আসলে ওই যে ওখানে একটা মেইল দেওয়া থাকে, মেইলে যোগাযোগ করেন, মেইলে চাইলে ওখানে ওরা বলে যে এত টাকা দেন। এখন আচ্ছা, এই যে ধরুন আমি তাহলে এখন বলি যে শুধু আপনি না, বাংলাদেশের যত কন্টেন্ট ক্রিয়েটর আছে তাদের প্রত্যেকেরই এটা একটা কমন সমস্যা, কপিরাইট ক্লেম দিয়ে আপনার হচ্ছে টাকা দাবি করে, মনিটাইজেশন অফ করে দেয়, টাকা দাবি করে, অনেকের তো আছে পেজ উড়িয়ে দেয়, সাসপেন্ড করে, সাসপেন্ড এমন আছে যে এটা কপিরাইট খেলে আপনি পেজ সাসপেন্ড। হ্যাঁ, এবং রিসেন্টলি যে আমি যত শুনেছি থটস অফ বিলালকে তো আপনি চিনেন, আমি শুনেছি যে তার পেজে 16টা কপিরাইট স্ট্রাইক দিয়ে পেজটাই বন্ধ করে দিয়েছে। এটা অস্বাভাবিক, বাংলাদেশে সব সম্ভব, এটা অস্বাভাবিক কিছু। হ্যাঁ, তো বললাম এটা থেকে আসলে বাঁচার উপায় কি? আপনারা কথা বলেছেন আইন শৃঙ্খলা বা আপনি কোনো আইনানুগ ব্যবস্থা নিয়েছেন, চাঁদা তো দিয়ে দিয়েছেন বুঝলাম, কিন্তু পুলিশকে জানিয়েছিলেন? জানাইছি, কিন্তু আসলে ওই ধরনের কোনো ব্যবস্থা হয় নাই। হয়নি এরকম। এটা আসলে কোনো ইয়া নেই, কি বলো এটাকে, সলিউশন নাই আমাদের আসলে বাংলাদেশে ফেসবুক এবং ইউটিউবের কোনোটাই অফিস বাংলাদেশে নাই, এবং সে সাথে ওদের কাছ থেকেও ওরকম কোনো সাপোর্ট পাওয়া যায় না প্রশাসনের কাছ থেকে। ওখানে গিয়ে একটা নাম্বার দেওয়া থাকে, বিকাশ নাম্বার, ওই বিকাশ নাম্বার যে টাকা পাঠাতে বলে আর কি, যে আমি কপিরাইট মারছি, আমি তো কপিরাইট তুলে দেবো। তো ওখানে গিয়ে দেখা যায় যে ওইটা গ্রামের কোনো একটা মুরব্বী নাম্বার দিয়ে রাখছে, ওই লোক জানেই না, ওই লোক জানাই না যে এটা ওই নাম্বারের লেনদেন হচ্ছে। এখানে একটু ব্যক্তি মোজাহের কাছে যাই। মোজাহের বিয়ে করেছেন? আলহামদুলিল্লাহ আমি বিবাহিত। কবে বিয়ে করছেন? আমি জানতাম না, দর্শকদেরকে জানাচ্ছি এই জন্য। ভালো হয়েছে তো, মেয়েরা এখন আপনাকে কম ডিস্টার্ব করবে, জানাই দেন ভালো করে। কোথায়, কবে বিয়ে করলেন? আমি এই যে গত জানুয়ারির 17 তারিখে আমি বিয়ে করছি। মানে 1 বছর হয়ে গেছে? 1 বছর হয় নাই, এই যে এই বছর জানুয়ারিতে? এই বছর রানিং। শ্বশুরবাড়ি কোথায়? চট্টগ্রামেই? ওরা থাকে হচ্ছে মেইনলি মানিকগঞ্জে, আচ্ছা, বাড়ি হচ্ছে নওগাঁ জেলা। নওগাঁতে। তো আপনার স্কুল কলেজ পড়ালেখা এখন আছে না শেষ হয়ে গেছে, বা সব কিছু চট্টগ্রামেই? হ্যাঁ, সব কিছু চট্টগ্রামেই। এখন বর্তমানে আমি হচ্ছে এটা তো অনেকেই প্রাউডলি বলে যে আমি ভার্সিটি ড্রপ আউট, বলে না এটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আসলে আমি ওইরকম কিছু বলতে চাই না, বাট আমি ওই নেপালে যাওয়ার কারণে আমার ফাইনাল ইয়ারটা, একটু গ্যাপ গেছে। ব্যাচেলরের ফাইনাল ইয়ারটা আমি দিতে পারি নাই। তো আমি চেষ্টা করবো এটা দিয়ে দেওয়ার জন্য।